আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, স্মরণকালের সবচেয়ে একটি ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে বিএনপি এবং সে তার রাজনৈতিক গতি হারিয়েছে। রাজনীতির যে পথ এটিও হারিয়ে ফেলেছে এবং রাজনীতি করার জন্য যে শক্তিমত্তা দরকার, যে সাহস দরকার, যে আত্মবিশ্বাস দরকার এবং যে চেইন অফ কমান্ড দরকার দলের মধ্যে, সেটি এখন সবচেয়ে নাজুক একটি অবস্থার মধ্যে রয়ে গেছে। ফলে আশা এবং নিরাশার দোলাচল, ভয় এবং আতঙ্কের মাঝামাঝি একটি জায়গা। পাওয়া এবং না পাওয়ার যে একটা অনিশ্চয়তা রয়েছে, সেই অনিশ্চয়তার মধ্যে এই দলটি গত 11 মাস ধরে যে কর্মকাণ্ড করে চলেছে, কথাবার্তা বলছে, রাজনৈতিক প্ল্যান দিচ্ছে, পরিকল্পনা দিচ্ছে, হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে। আপনি যদি গ্রাফ করেন বা আপনি যদি একটি বিন্দুর সঙ্গে অন্য বিন্দুর সংযোগ দেখেন, তাহলে দেখতে পারবেন যে এই গত 11 মাসে তাদের 11 বার গতি পরিবর্তন হয়েছে, তাদের কথা পরিবর্তন হয়েছে, কথার স্বর পরিবর্তন হয়েছে, তাদের মাথা কখনো উন্নত হয়েছে, মাথা কখনো অবনত হয়েছে, কখনো সন্দেহ বেড়েছে, কখনো বিশ্বাস বেড়েছে, কখনো কাউকে বন্ধু বানিয়েছে, কখনো কাউকে শত্রু বানিয়ে ফেলেছে। অনেক দিনের প্রিয় মানুষগুলোকে তারা হারিয়েছে, আবার নতুন নতুন প্রিয় মানুষকে তারা জোগাড় করে ফেলেছে। এবং এই অবস্থার মধ্যে সবচেয়ে বিপজ্জনক যে পরিবেশ তৈরি হয়েছে বর্তমানে বিএনপির জন্য, সেটা হলো তারা শত্রু চিনতে পারছে না এবং তারা বন্ধু চিনতে পারছে না এবং তাদের মনে একটা অজানা আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রাচীনতম ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী, জামায়াত ইসলামীকে তারা গত কয়েক মাস ধরে ভীষণ রকম ভয় পাচ্ছে। আর তার আগে অর্থাৎ 2024 সনের পুরোটি সময়, আগস্ট থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত তারা জামাত নিয়ে যে চিন্তা ভাবনা করেছিল, সেখানে দেখি না বেটায় কি করে, তাকে ধরাতে কোনো বিষয়ই নয়। অর্থাৎ ওই যে সেই ভানুর গল্পের মতো, যে গভীর রজনীতে একটি চোর ঘরের মধ্যে ঢুকেছে, তো গৃহকর্তা সে দেখছে যে চুরি করছে, তো সে চিন্তা করলো যে সিসকে চোর, পিসকে চোর, একে তো যে কোনো সময় ধরে ফেলা যাবে, এটা কোনো বিষয়ই নয়। তো চোর চুরি করছে আর গৃহকর্তা মজা লুটছে যে সে অন্ধকার রাত্রিতে এটা হাতড়াচ্ছে, ওটা হাতড়াচ্ছে, ওখানে খুঁজছে, আবার ডানে বামে তাকাচ্ছে। আপনি জাস্ট এটাকে সেটা বিনোদন হিসেবে গ্রহণ করলো এবং সর্বশেষ যেটা করলো, সে তার চুরির সমস্ত মাল এবং সামান এক একটা পুটলির মধ্যে বেঁধে সে যখন চলে যাবে, তখনও গৃহকর্তা চিন্তা করলো দেখি না কি করে। তো এইরকম একটা মানে অবস্থা বিএনপির মধ্যে, অর্থাৎ সে তার প্রতিদ্বন্দ্বীদেরকে সময় দিয়েছে 2024 সনের পুরোটা সময় সে একবারও প্রস্তুতি নেয়নি। তার একটা আত্মবিশ্বাস ছিল অনেকটা সেই খরগোশ এবং কচ্ছপের গল্পের মতো, যে ও আমার সঙ্গে কখনোই পারবে না। কিন্তু 2025 সনে এসে তার প্রতিদ্বন্দ্বীরা, বিশেষ করে জামায়াত ইসলামী এবং এনসিপি, তারা এতটা শক্তি অর্জন করেছে, এতটা সাহস অর্জন করেছে, এতটা কৌশল অবলম্বন করার দক্ষতা অর্জন করেছে, তাদের কণ্ঠে এমন সব কথা, ভাষা চলে আসছে যেটা সামাল দেওয়ার মতো শক্তি আসলে এই মুহূর্তে বিএনপির নেই। ফলে কি হচ্ছে, বিএনপি পদে পদে এই দুটো রাজনৈতিক দল দ্বারা অবদমিত হচ্ছে, অপমানিত হচ্ছে এবং এখন এই পর্যায়ে এসে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এবং আমরা যেটা দেখছি এখন, জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে জামাতের আমির, যাকে বলা হয় তার যে ব্যক্তিগত কন্ট্যাক্ট, নেতৃত্বের যে জায়গা, বা তারা পাশাপাশি বসলে কে কার উপর প্রভাব বিস্তার করেন, এটা হয়তো দেখলে বোঝা যেত। কিন্তু আমরা যেটা 2024 সনে দেখেছি, সেটা হলো জামাতের আমির যদি বিএনপির মহাসচিবের সঙ্গে কথা বলতেন, কিংবা এনসিপির নাহিদ যদি বিএনপির কোনো একটা নেতার সঙ্গে দেখা সাক্ষাৎ হতেন, তখন ওই সময় আপনি আই কন্ট্যাক্টগুলো, বডি ল্যাঙ্গুয়েজগুলো লক্ষ্য করবেন যে জামাতের আমির কিংবা এনসিপির যিনি প্রধান বা অন্য প্রথম সারির যারা দলজন নেতা রয়েছেন বিএনপির, তাদেরকে কেন্দ্র করে জামাত এবং এনসিপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে প্রথম সারি যারা নেতৃত্ব, তারা এক ধরনের আনুগত্য
প্রকাশ করতেন এবং এক ধরনের সমীহ তারা প্রদর্শন করতেন, যেটা 2025 সনে এসে বুমেরাং হয়ে গেছে। এখন জামাতের আমিরের সঙ্গে বিএনপির কোনো শীর্ষ নেতা ওয়ান টু ওয়ান বৈঠক করবেন, এই বিশ্বাসটা আমরা দেখতে পাই না। এখন জামাতের আমিরকে অনেকটা ইরানের আয়াতুল্লাহ মানে আলী খামেনির মতো সম্মানজনক, প্রভাবশালী একটা আধ্যাত্মিক নেতা হিসেবে মনে হচ্ছে। তার এই গত কয়েক মাসের পারফরমেন্সের কারণে তার নামে এখন আমিরে জামাত হয়ে গেছে, শায়েখে জামাত হয়ে গেছে। আমিরুল মুমিনিন বলেন জামাতে যারা লোকজন, মুসলমানদের নেতা বলেন, এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রেসিডেন্ট বা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী রূপে, ভবিষ্যতের দ্বিতীয় উমর রূপে তাকে চিহ্নিত করার চেষ্টা করেন এবং এই ভাইবটি জামাতের আমির নিজে ধারণ করেন। ফলে কি হচ্ছে, আগে তিনি যেখানে সচরাচর টেলিফোন করতেন, নিজে যেতেন, অনেক বিষয় তদারকি করতেন, সেই বিষয়গুলো অলমোস্ট 90% তিনি এখন দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদেরকে দিয়ে করাচ্ছেন। ফলে কি হচ্ছে, বিএনপি যারা প্রথম সারির নেতৃবৃন্দ রয়েছেন, এখন জামাতের সেই দ্বিতীয় সারির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, কথাবার্তা বলে, একত্রে বসে টকশো করে তারা এক ধরনের তৃপ্তি অনুভব করছেন। আর দূর থেকে তারা দেখছেন যে জামাতের আমিরের সুবহানাল্লাহ, তার দাড়িগুলো কত সুন্দর, তার টুপিটা কত সুন্দর, তার চেহারা একই ধরনের একটা জ্যোৎস্নার ভাব চলে এসেছে। এবং কেন এই লোকজন বারবার জামাত জামাত করে এবং কেন এই জামাতের আমিরকে নিয়ে এত আলাপ আলোচনা হয়, এই বিষয়গুলো নিয়ে তার অবাক বিষয় ভাবে আর চিন্তা করে যে আমাদেরকে নিয়ে কেন এইভাবে মানুষের আলাপ আলোচনা হয় না, আমাদেরকে কেন মানুষ চাঁদাবাজ বলে, কেন মানুষ ডন বলে, আমাদেরকে কেন আন্ডারওয়ার্ল্ডের গডফাদার বলে, এগুলো কি সহ্য করা যায়, আমাদেরকে কেন অশিক্ষিত বলে, গাঁজাখোর বলে। মানে এগুলো নিয়ে প্রচলিত রাজনীতিবিদ যারা আছেন তাদের মধ্যে বিএনপির শীর্ষ নেতারা, যাদের রীতিমধ্যে নানা রকম ট্যাগ রয়েছে বা হয়ে গেছে, তারা ভীষণ রকম অস্বস্তির মধ্যে পড়েছেন। এনসিপিরও একই অবস্থা। এনসিপি যারা নেতা, কয়েকজনের নাম ধরেন, যেমন ধরুন যাকে বলা হয় নাহিদ, সার্জিস, তারপরে যাকে বলা হয় হাসনাত আবদুল্লাহ, তো ওনারা তো আছেন। এর বাইরে মন্ত্রিপরিষদে আছেন মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে দাপট, সেই দাপটের পাশে ব্রিগেডিয়ার সাখাওয়াত, রেজওয়ানা কিংবা ধরুন আসিফ নজরুল, তাদেরকে একেবারে নিতান্তই অপরিপক্ক মনে হয়। দেখে মনে হয় যেন তারা মাহফুজ কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের প্রাইভেট সেক্রেটারি হতে পারলে তাদের খুব ভালো লাগতো। কিংবা ধরুন এই যে প্রেস সেক্রেটারি শফিকুল সাহেব, তিনিও এনসিপি বা এই যে এনসিপির যারা নেতৃবৃন্দ এবং এনসিপির যে গ্রুপটি সরকারে রয়েছে, তাদেরকে তিনি যে প্রিভিলেজ দেন, তিনি এখন ডক্টর ইউনূসের সবচেয়ে ডিফ্যাক্টো রাইট হ্যান্ড। তাতে মনে হয় না যে তিনি আসিফ নজরুল বা অন্য কোনো উপদেষ্টাকে ঠিক ওই রকম পাত্তা দেন যেভাবে তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পাত্তা দেন। তিনি নাহিদ সাহেবকে বলে দিয়েছেন যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বলেননি। তো কাজেই তাদের যে গুরুত্ব সে 2025 সনে বেড়ে গেছে। ফলে আমরা দেখতে পাই যে নাহিদ সাহেব যদি কোথাও যান, হাসনাত আবদুল্লাহ সাহেব যদি কোথাও যান, সার্জিস কোথাও যান, তো সেখানে যদি বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকেন, বিএনপির শীর্ষ নেতারা এগিয়ে গিয়ে তাদের সাথে করমর্দন করেন। আর তারা মানে এমনভাবে হাসেন, এমনভাবে হ্যান্ডশেক করেন, এমনভাবে কথাবার্তা বলেন, মনে হয় যেন নেতৃত্ব এবং কর্তৃত্বটা এখন তাদের হাতে চলে এসেছে। আমি কয়েকটা ভিডিও ফুটেজে দেখলাম যে হাসনাত আবদুল্লাহ সাহেব দাঁড়িয়ে আছেন, বিএনপির সালাউদ্দিন সাহেব সেখানে যাচ্ছিলেন, তিনি আবার ফিরে এসে